নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা মানে সময় দুয়ারে রিপোর্টারের। আর দুয়ারে রিপোর্টার মানে 1 ঘন্টা বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আমাদের প্রতিনিধিরা। শুরুতেই নজর রাখতে হবে 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি। 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন, প্যানেল ঘোষণা 15ই নভেম্বর, কাউন্সেলিং শুরু 20শে নভেম্বর। নভেম্বরের মধ্যেই শেষ নিয়োগ প্রক্রিয়া। 44,203 শূন্য পদে নিয়োগ। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। সোমরাজ রয়েছে, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি এবং নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে। দেখো, একদমই 30 তারিখ স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি জারি করবে। মোট 44,302টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি জারি হবে। 44,000 এই 302টি শূন্য পদের মধ্যে 24,302টি শূন্যপদ 2016 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তির সময় যে শূন্যপদ ছিল সেই শূন্যপদটি অটোমেটিক্যালি যোগ করা হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকার আরও 20,000 নতুন শূন্যপদ তৈরি করেছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য। অর্থাৎ মোট 44,000-এরও বেশি এই শূন্য পদে যে নিয়োগ হবে তার জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে বাড়তি যেটা গুরুত্ব রয়েছে বা বাড়তি যেটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে শিক্ষকতার ওপর একটি নম্বর দেওয়া হবে। অর্থাৎ শিক্ষকতায় কতটা অভিজ্ঞতা রয়েছে তার উপর একটি বিশেষ নম্বর দেওয়া হবে। কত নম্বর দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য অবশ্যই জানা যাবে এসএসসি যখন এই নিয়োগের বিধি খসড়া আকারে প্রকাশ করবে নবম, দশম ও একাদশ, দ্বাদশের। 30 তারিখে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেটি হচ্ছে নবম, দশম ও একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্ট করে দিয়েছেন। এই যে 44,302টি শূন্য পদে নিয়োগ হবে তার জন্য যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি আগামীকালই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর গেজেট আকারে প্রকাশ করবে বলেই আমরা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি। এবং তারপরেই 30 তারিখ এসএসসি নিয়োগের বিজ্ঞাপন জারি করবে। এই যে জুলাই, অর্থাৎ 14ই জুলাইয়ের পর থেকে 15ই নভেম্বর, এই সময়সীমাটার মধ্যে এসএসসি লিখিত পরীক্ষা নেবে, ইন্টারভিউ নেবে এবং তারপর 15ই নভেম্বর চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। তারপর কাউন্সিলিং করা হবে 20 তারিখ থেকে। এই কাউন্সিলিং 10 দিনের মধ্যেই শেষ করা হবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই গোটা নিয়োগের প্রক্রিয়া শেষ করে নেবে এসএসসি। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টাইম লাইন দিয়ে স্পষ্ট করেছেন। যদিও সুপ্রিম কোর্টের রায় রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার, কিন্তু রাজ্য সরকার 1 মাস সময়সীমা হাতে রাখছে। যদিও আরও একটি অপশান থাকছে, সেটি হলো রাজ্য সরকার রিভিউ পিটিশনে গেছে, সেই রিভিউ পিটিশনে যা রায় আসবে সেটি রাজ্য সরকার মেনে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাও জানিয়েছেন, কিন্তু তার সাথে এটাও জানিয়েছেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যাতে চাকরি থাকে, যাদের চাকরি বাতিল না হয়, সেই আবেদনই রিভিউ পিটিশনের মাধ্যমে রাজ্য সরকার করেছে। একেবারে সোমরাজ, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, প্যানেল প্রকাশ হবে, তারপর কাউন্সিলিং এবং নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। কিন্তু চাকরিহারারা কি বলছেন? তারা পরীক্ষা দিতে রাজি নয়। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। যদি আমরা উনি যদি রিভিউ থেকে আমাদের ফিরিয়ে আনতে না পারেন তাহলে আমাদের পরীক্ষায় বসতেই হচ্ছে ওনার কথা অনুযায়ী। পরীক্ষায় বসলেই আমি কি আবার চাকরিটা ফিরে পাবো? এটার নিশ্চয়তা আমাকে কে দেবে? আমার তো সেই মনের জোর নেই যে আমি সেই আগের মতো করে পড়াশোনা করব। এই রকম মানসিক অবস্থায় আমি পরীক্ষার প্রস্তুতি নেব, বা এই রকম অবস্থায় আমি যে পরীক্ষার দিন পর্যন্ত সুস্থ থাকবো এবং পরীক্ষার হলে পৌঁছতে পারবো, পরীক্ষার হলে পৌঁছালে আমি যে আমার বেস্ট পারফরমেন্সটা সেখানে দিতে পারবো, তার গ্যারান্টি আমাকে কে দেবে? এই যে অযোগ্য এসএসসি যারা এই যে পরীক্ষা নিয়ে চুরি করলো তাদেরকে দিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা স্বতন্ত্র কোনো এজেন্সিকে দিয়ে করাবেন, এই মর্মে আমরা মামলা করব। সমস্ত অংশের চাকরিহারাদের কাছে আবেদন করতে চাই, ওএমআর প্রকাশিত হলে আপনারা নিজেরাই
নিজেরাই সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের চাকরিটা বাঁচাতে পারবেন। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে, পরীক্ষা না দিলে তো চাকরিটাই থাকবে না বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা বিকল্প পথ, আদালত যদি রায় দেয় পরীক্ষা ছাড়াই নিয়োগ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা প্রায় 26,000। নির্দেশ পুনর্বিবেচনার আর্জিতে রাজ্যের রিভিউ পিটিশন। রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাতে চাকরিটাই থাকবে না। এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধ হয়ে ঢোকবার চেষ্টা করছে। আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরে আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব। আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। বাতিল প্যানেলের সঙ্গে অতিরিক্ত শূন্যপদ, 20,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি রাজ্যের। কোর্টের নির্দেশে 24,203 বাতিল পদে নিয়োগ, একই সঙ্গে 20,000 নতুন পদেও নিয়োগ। নবম দশমে 11,537 শূন্যপদ, একাদশ দ্বাদশে 6,612 নতুন পদ। গ্রুপ সি ও ডিতে 1,571 নতুন নিয়োগ। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে 24,203, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনেতে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি। ক্লাস 9, 10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11, 12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল্ড 44,203। ফিরলাম ব্রেকের পর, আর ব্রেকের আগে ঠিক যে খবরে নজর রাখবো বলেছিলাম, সীমান্তে বিএসএফ এর গুলি, কারণ মানকাছাড়েও উত্তপ্ত পরিস্থিতি। সীমান্তে গুলি বিএসএফ এর, 14 থেকে 16 বাংলাদেশি অনুপ্রবেশ। কিন্তু কিভাবে ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত শাহজাহান জানাতে পারবে। শাহজাহান, কি পরিস্থিতি তৈরি হয় সে সময়? হ্যাঁ সোনিয়া, আজকে ভোর দুপুর বেলায় কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানকাছড়ের যে ঠাকুরন বাড়ি আছে, ঠাকুরন বাড়িতে কিন্তু অবৈধ যে 14 জন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, নাগরিককে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল বিএসএফে। তারপরে দেখা গেছে যে বিএসএফ আর বাংলাদেশে বিজিবি কিন্তু এক তর্কযুদ্ধ লিপ্ত হয়, আর তর্কযুদ্ধ লিপ্ত হওয়ার পরে দেখা গিয়েছে যে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ওখানে। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে দেখা গেছে যে বিএসএফে কিন্তু উপরে কিন্তু শূন্যর মধ্যে কিন্তু প্রায় 4টা করে গুলি নিক্ষেপ করে, আর নিক্ষেপ করার পরে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের যে লোকগুলো আছে বর্ডারে ওখানে এসেছিল, আসার পরে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তারপরে দেখা গেছে যে বাংলাদেশে যে অনুপ্রবেশকারী ছিলেন, অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন, ওই 14 জন যে লোক আছে, 14 জন লোকরা কিন্তু নোম্যান্স ল্যান্ডে কিন্তু ওখানে কিন্তু বসেছিলেন প্রায় 3টা-4টা পর্যন্ত। আর তারপরে দেখা গেছে যে বাংলাদেশের লোক এবং বাংলাদেশের বিজিবি সেনারা কিন্তু ওই 14 জনকে কিন্তু গ্রহণ না করার ফলে দেখা গেছে যে সারা দিন পর্যন্ত ওখানে মানকাছড়ের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত যে লোকগুলো আছে এবং বাংলাদেশের যে লোকগুলো আছে ওখানে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরে দেখা গেছে যে খবর অনুসারে প্রায় 5টার দিকে বিজিবি নোম্যান্স ল্যান্ডে থেকে কিন্তু যে অবৈধ নাগরিক ছিলেন ওদেরকে কিন্তু বিজিবি কিন্তু একটা গ্রামে কিন্তু নিয়ে যাওয়া তথ্য আমার কাছে এসে পড়েছে সোনিয়া। বেশ শাহজাহান।
আর অন্যদিকে মেখলিগঞ্জ অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা। মেখলিগঞ্জ সীমান্তেও ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ এর দিকে চড়াও হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দেখুন, দেখাচ্ছি সেই ছবি। ছবি দেখছেন, কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, মেখলিগঞ্জ সীমান্তে এই উত্তেজনার পরিস্থিতি কেন তৈরি হলো, কি হয়েছিল সেই সময়? দেখো, এই যে ছবিটি দেখলাম সেই ছবিটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ মহকুমার বাগডোগরা ফুলকাডাবরি সীমান্তের ঘটনা। অর্থাৎ বাংলাদেশের একদল দুষ্কৃতী তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে পড়ারত বিএসএফ জওয়ানরা বাধা দিলে তাদের ওপর বাঁশ বাটাম নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। যদিও বিএসএফ পরে পাল্টা ধাওয়া করলে সেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় কিন্তু যথেষ্টই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। যদিও পরবর্তীতে গোটা ঘটনার খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেখানে ছুটে আসে এবং পরবর্তীতে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়। এবং বিএসএফ যেটা জানিয়েছে যে মাঝে মধ্যেই বাংলাদেশের দুষ্কৃতীরা এ ধরনের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু বিএসএফ সর্বদা সেখানে নজরদারি রাখছে এবং এ ধরনের অনুপ্রবেশ কখনোই সেখানে ঘটতে দেওয়া যাবে না বলে বিএসএফ জানিয়েছে। সোনিয়া, নজর রাখবো এবার চোপড়ার দিকে। সেখানে জাল সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস হলো। ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগ আর 4 জন পুলিশের জালে। একাধিকবার সাইবার ক্যাফেতে পুলিশ অভিযান চালায়, কিন্তু কিভাবে ধরা গেল? চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, জাল সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস হলো কিভাবে? কতদিন ধরে এই জাল কারবার চালাচ্ছিলেন তারা? দেখো সোনিয়া, কথায় আসে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেটে, ঠিক এমনটাই কিন্তু পুলিশের তদন্তকারী আধিকারিকরা কিন্তু বুঝতে পারছেন বা জানতে পারছেন বা উঠে আসছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে মার্চ মাসে চোপড়া রেজিস্ট্রি অফিসের এক আধিকারিক কিন্তু অভিযোগ করেছিলেন যে জাল ডিট অর্থাৎ জাল দলিল, জমির যে দলিল সেই দলিল জাল করে সেখানে জমি হাতানোর একটা অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু চোপড়া থানা পুলিশ ওই রেজিস্ট্রি অফিসের অস্থায়ী কর্মী ভাস্কর পালকে গ্রেপ্তার করে। প্রথমে গ্রেপ্তারের পর কিন্তু ভাস্করকে যখন তদন্তকারী অফিসাররা যখন রিমান্ডে নেওয়ার পরে কিন্তু যখন তারপরে আরেকজনের নাম উঠে আসে, অমৃত কুমার সিংহ। উনি হচ্ছেন যে অমৃত কুমার সিংহ, তার কিন্তু একটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফের সূত্র মারফত তাকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ডের পরে কিন্তু এই জাল নথিপত্র যে তৈরি হয় তার হদিশ মিলে। এরপরে কিন্তু পুলিশ কিন্তু কালকে চোপড়ার যে বিডিও অফিস চত্বর, সেই বিডিও অফিস চত্বরে একাধিক যে সাইবার ক্যাফে রয়েছে সেই ক্যাফেগুলোতে কিন্তু অভিযান চালায় এবং দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত অভিযান চলে। এই অভিযানে প্রচুর যে শংসাপত্র রয়েছে জাল, সেগুলো উদ্ধার করে এবং পাশাপাশি 3টি কম্পিউটার আর অন্যান্য জিনিসপত্র। আর এবার নজর রাখবো বানারহাটে চা শ্রমিকদের অবরোধ। কেন? কেন্দ্রের অধীনস্থ চা বাগান, সেখানে অসন্তোষের পরিস্থিতি। বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের। কি কি অভিযোগ, কি সমস্যা, সুরাহা কবে পাওয়া যাবে? রকির কাছ থেকে জানতে চাইবো। রকি, চা শ্রমিকদের অবরোধ, কিন্তু এরপর তারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন, কি হবে, সমস্যার সমাধান কিভাবে? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো দেশের প্রধানমন্ত্রী সফরে আসছেন আলিপুরদুয়ারে এবং তার আগেই কিন্তু কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ 4টি চা বাগান, নিউ ডুয়ার্স, কারবালা, বানহাট চা বাগান সহ 4টি চা বাগানের শ্রমিকেরা কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন এবং আন্দোলনে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছেন এবং সেখানকার বাগান শ্রমিকদের 5 সপ্তাহের বেতন বকেয়া রয়েছে এবং এমনকি স্টাফ এবং সাব স্টাফদের 5 মাসের বেতন বকেয়া রয়েছে। এর পাশাপাশি সেই বাগানগুলির রুগ্ন অবস্থা হয়েছে, পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, তারা বারবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো রকম ব্যবস্থা না হয়। এমনকি সেই সকল চা বাগানের যে বাসিন্দারা বাস করেন, চা শ্রমিকের শিশুদের জন্য স্কুল যাওয়ার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি রাখলেও তা পূরণ হচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি শ্রমিক সংগঠনের
সদস্যরা কিন্তু বিডিও এবং আইসিকে স্মারকলিপিও দেন। এই যে বিক্ষোভ দেখান, তারপরে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং বানার থানার পুলিশ সেখানে পৌঁছান। তাদের আশ্বাসেই কিন্তু শ্রমিকেরা তাদের এই যে পথ অবরোধ তা তুলে নেন। তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের এই দাবিগুলো পূরণ না হয় তারা রেল রোকো থেকে শুরু করে দীর্ঘ আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। 29 तारीख प्रधानमंत्री आ रहा है, हम लोग बोला है प्रधानमंत्री के साथ हम लोग को बातचीत कराइए, हम लोग प्रधानमंत्री को भी एक चिट्ठी देगा बोल के आगामी 25 तारीख हम लोग उसका घर में 9 बजे जाके डिप्यूटेशन दिया है। उसके बाद में गेट मीटिंग करके हम लोग चारों बागान का मैनेजर को चिट्ठी दिया है, वीडियो को दिया है, बानाहाट आईसी को दिया है। हम लोग एक समय दिया है 10 दिन 15 दिन का। उस समय में तक अगर हमारा ये मांग तो पूरा नहीं होगा या हमारा बैठक नहीं होगा, आलोचना नहीं होगा, तो नेक्स्ट में किंतु हम लोग अगले महीना से एक बड़ा आंदोलन का रूपरेखा हम लोग तय कर रहा है। হাসনাবাদ জমি রেজিস্ট্রি অফিসে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কেন? কারণ সই জাল করে কাকার জমি হাতিয়ে নেওয়া, আর তাতে এরকম অবস্থা, মার জুটেছে। ছবি দেখাচ্ছি আপনাদের, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, একটা বিষয় আগে জানতে চাইবো যে কি কারণে সই জাল করে কাকার জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ভাইপো? দেখো, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠিতে বাড়ি উৎপল বৈদ্য, তিনি কর্মসূত্রে এখন কলকাতায় থাকেন, কিন্তু তার পারিবারিক যে জমি সেখানে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠিতেই রয়েছে এবং সেখানে তার ভাইপো রুদ্র বৈদ্য সে থাকেন। এবং কাকা যেহেতু থাকে না সেখানে, সেই সুযোগকে সদ্ব্যবহার করে এই রুদ্র বৈদ্য তার মামাকে হাসনাবাদ রেজিস্ট্রি অফিসে এনে উৎপল বৈদ্যর নাম করে সেই সই জাল করে কাকার জমি হাতিয়ে নেয়। এবং এরপর উৎপল বৈদ্য যখন সেই জমি বিক্রি করতে যায় তখন ধরা পড়ে যে তার জমি বিক্রি হয়ে গেছে, তার ভাইপোর নামে হয়ে গেছে। এরপর তিনি আইনের দ্বারস্থ হয়, বিভিন্ন দপ্তরে চিঠি করেন, লিখিত আবেদন করেন এবং এরপর হাসনাবাদের যে রেজিস্ট্রি অফিসের সেখানকার আধিকারিক দুপক্ষকেই আজকে এই রেজিস্ট্রি অফিসে ডাকেন এবং তারপরেই কিন্তু এই রণক্ষেত্র, এই যে গন্ডগোলের সূচনা, সেখানেই কিন্তু এই যে রুদ্র বৈদ্য তাকে এবং তার মামাকে ধরে কিন্তু এই উৎপল বৈদ্য তার লোকজন এবং তাই এরকম বেআইনি কাজ কেন করলেন? কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম, লিখেছিলাম। ও কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনিভাবে এরকমভাবে জায়গা লিখে নেবেন? কাকুর লিখে দেওয়ার কথা ছিল, তাই ওই ডেট সেদিন করেছিল, সে কাকু সেদিন আসেনি, তাই ওই কাকু। আমার ভাগ্নে রুদ্রপ্রসাদ বৈদ্য বলেন যে ওই উৎপল বৈদ্য নামটা সই করে এই লিখে দিতে হবে। আমার কোনো আই কার্ড, আধার কার্ড কিছু দিতে পারবো না, কিচ্ছু লাগবে না, শুধু প্রকৃত তথ্যটা সামনে আসুক, প্রশাসন তদন্ত করুক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যে যারা অপরাধ, যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। এ তো একটা ছবি দেখলেন, এবার দেগঙ্গা, সেখানে জমি বিবাদে দম্পতিকে বেধড়ক মারধর করা হলো। একেবারে কোদালের বাঁট দিয়ে মহিলাকে ইলো পাথারি মার। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কি অভিযোগ? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? ঘটনার সূত্রপাত কোন জায়গায়? সোনিয়া, একটা কথায় আছে, জোর যার মুল্লুক তার, অর্থাৎ এখানেও ঠিক তেমনই। অর্থাৎ দেগঙ্গার ঘোষালের আবাদ, অর্থাৎ জমি একজনের এবং তার ক্ষমতা কম, ফলে সেই জমি অন্যজন দখল করবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল, কে সেই জমিতে দখল করে রাখবে, এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। আজকে যখন সেই জমি, অর্থাৎ নিজের জমিতে যখন যায়, সেই তখন যারা জমি দখল করতে এসেছিল, অর্থাৎ তাদের একদম ক্লোজ লোক, অর্থাৎ তাদের রক্তের সম্পর্ক, রিলেটিভ, তারাই গিয়ে সেখানে এলো পাতাড়ি মারধর করে। অর্থাৎ স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর করে, কোদালের বাট দিয়ে মারধর করে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে প্রথমে বিশ্বনাথ হাসপাতাল, পরবর্তীকালে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, চোখের অংশে ব্যাপক গুরুতর জখম, এমনটাই কিন্তু ডাক্তার জানাচ্ছেন। কিন্তু জমি নিয়ে যে দীর্ঘ গন্ডগোল, একাধিকবার এলাকায় বসাবসি হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। আজকে যখন জমিতে চাষ করতে যায়, তখন অন্য পক্ষ সেই জমি তাদের দাবি করে সেখানে গিয়ে লাঠি সোটা, কোদালের বাঁশ নিয়ে বেধড়ক মারধর করে স্বামী স্ত্রীকে। ইতিমধ্যেই কিন্তু
অর্থাৎ এই দম্পতির কিন্তু অবস্থা আশঙ্কাজনক হবে। ইতিমধ্যে কিন্তু দেওঙ্গা থানায় লিখিত অভিযোগ শালিমার স্টেশন থেকে উদ্ধার সোনা। স্টেশন থেকে উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য 50 লক্ষ টাকা প্রায়। কিন্তু কিভাবে উদ্ধার, কাদের কাছে ছিল, কারা আনছিল, আরো বিস্তারিত রাজু জানাতে পারবে এ বিষয়। রাজু, শালিমার স্টেশন থেকে সোনা উদ্ধার হলো 1-2 গ্রাম নয়, 500 গ্রাম। কিভাবে, কারা আনছিল এই সোনা? হ্যাঁ, সোমবার শালিমার স্টেশনে 2 যুবক ঘোরাঘুরি করতে সন্দেহ হয় রেল পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করার পর ব্যাগ খুলতে মেলে 500 গ্রাম সোনার গয়না। যুবক বাসিন্দা, বিহারের বাসিন্দা 2 যুবক কোথায় যাচ্ছিল সোনার গয়না, তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে শালিমার জিআরপি থানার পুলিশ। কোথায় কার কাছে সোনার গয়না যাচ্ছিল তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে শালিমার স্টেশনের শালিমার জিআরপি থানার পুলিশ। বেশ রাজু, বেশ। পুরসভা ভেঙে দিল বেআইনি নির্মাণ। শিলিগুড়িতে সরকারি জমিতে বেআইনি নির্মাণ ছিল। এসজিএডি এর জমি দখল করে বাড়ি, দোকান আর ভেঙে দেওয়ার সেই ছবি আপনারা দেখছেন। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এসজেডি এর জমি দখল করে কি কারণে এই বাড়ি, দোকান ছিল? এই বেআইনি নির্মাণ ভাঙতে তো এর আগে 3 বার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা নিজেরা কেন ভাঙেনি, পুরসভাকে ভাঙতে হলো? একেবারে তাই। দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই নোটিশ, তারা প্রায় বছর দশেকের বেশি সময় ধরে কিন্তু এই আলোচনা প্রক্রিয়া চলছিল। এবং তারপর যেহেতু এটা এই জমি এসজিএডি নিজেরা নেয় এবং সেখানে কিন্তু উপনগরী গড়ে তোলে এবং একাধিক প্রকল্প সেখানে রয়েছে। যাদের জমি নেওয়া হয়েছিল তাদেরকেও জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু যে সরকারি জমি প্লট করে রাখা হয়েছিল, যে সরকারি প্রকল্প গড়ে তোলা হবে, সেই জমি দখল করে এখানে একদিকে যেমন বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তেমনি বেআইনি দোকানঘর তৈরি করা হয়েছে। তো বেআইনি নির্মাণ পুরো ঘিরে রেখেছিল এই শিলিগুড়ি সংলগ্ন এই পোড়াঝাড়া এলাকার ঘটনা। এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনা নিয়ে 3বার কিন্তু এসজিডি কর্তৃপক্ষ নোটিশ দেয় যারা দখল করেছে, কিন্তু তারা কোনো রকম রেসপন্স করেনি। তাই আজ মাটিগাড়া থানার পুলিশ এবং মেডিকেল ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে এসজিডি কর্তৃপক্ষ প্রায় 40 থেকে 50টি বেআইনি বাড়ি এবং দোকান ঘর ঘুরিয়ে দিয়েছে। এবং আগামী দিনে ধারাবাহিক প্রসেসটা আগামী দিনে আরও যদি কেউ এইভাবে বেআইনিভাবে জমি দখল করে বসে, তাদেরকেও কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে, সাব জানিয়ে দিয়েছে এসজিডি কর্তারা। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এসজেডির জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না। অনেকবার তার সঙ্গে আমরা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে, যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দাও। পটাশপুরে সরকারি জমি দখলমুক্ত, উদয়পুরে সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ, আর সেই বেআইনি বাড়ি, দোকান প্রশাসনের তরফ থেকে ভাঙা হলো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, সেই ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু উদয়পুরে এটা তো সেচ দপ্তরের জমি, এখানে সেই জমি দখল করলো কারা, নির্মাণই বা করেছিল কেন? দেখো সোনিয়া, একেবারে পটাশপুর 2 নম্বর ব্লকে, যেখানে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের এই ছোট উদয়পুর, যেখানে পাউসি ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের উপরে দীর্ঘদিন ধরে এই অবৈধ নির্মাণ কিন্তু গড়ে এসছে। কিন্তু এই যে নির্মাণ তুমি দেখতে পাচ্ছ, যে 2 তলা বিশিষ্ট যে পাকার বাড়ি রয়েছে, সেই বাড়ি কিন্তু গত এক বছর থেকে কিন্তু সেই দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল ওই বাড়ি সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু কোনো কথা শুনছেন না সেই ব্যক্তি যারা করেছেন। ওই ব্যক্তি দোকান পাশ উপরে থাকার জন্য বাসস্থানও করেছেন এই 2 তল বিশিষ্ট যে পাকার বাড়ি। সেক্ষেত্রে প্রশাসন বারবার যখন নোটিশ জারি করলো না শোনাতে, আজকেই কিন্তু যা করলো, প্রশাসনের উপস্থিতিতে ওই ক্যানেলের উপর যে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং দখল মুক্ত করা হলো সরকারি যে সেচ দপ্তরের জায়গা থেকে।
তুমি জানো যেখানে রাজ্য সরকার বারবার বলে এসছেন যেখানে সরকারি জায়গা দখল মুক্ত করতে হবে, সেই মোতাবেক আজকে কিন্তু পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসন এবং শেষ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ কিন্তু দখল মুক্ত করা হলো। সোনিয়া, বেশ। পাণ্ডবেশ্বরে খনি এলাকা, সেখানে ট্যাঙ্ক ভেঙে গেল আর তাতেই বিপত্তি। ইসিএল এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে আর তাই প্রতিবাদ করে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, যে ছবিটা আমরা দেখছি সত্যি ভয়াবহ, কিন্তু এই যে ট্যাঙ্ক ভেঙে গেল, ইসিএল এর বিরুদ্ধেই তো অভিযোগ করছেন স্থানীয়রা যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এটা তৈরি করা হয়েছিল। এরপর কি ব্যবস্থা, সুরাহা কোথায়? দেখো, একেবারেই যে অভিযোগ করছে স্থানীয়রা ইসিএলের বিরুদ্ধে, কিন্তু ইসিএল এই অভিযোগ অস্বীকার করছে। কারণ তারা যেটা জানাচ্ছেন যে ইসিএলের তরফ থেকে যে ঠিকাদারকে বরাদ দেওয়া হয়েছিল এই জলের ট্যাঙ্ক তৈরি করার জন্য, সেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। যেমন ইসিএলের তরফ থেকেও তারা জানাচ্ছেন খতিয়ে দেখে, এবং স্থানীয়রাও তারা অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, যে কারণে জলের ট্যাঙ্কারটি ভেঙে পড়ে। একেবারেই তৈরি হয়েছিল 10 দিন আগে, এবং তারপরে এই ট্যাঙ্কারটি ভেঙে পড়ে। যদিও দুজন এলাকার যুবক তারা কিন্তু কোনো ক্রমে প্রাণে বেঁচে ফেরে, এরপরেই স্থানীয়রা কিন্তু অবরোধ শুরু করে দেয়। তারপর দেখা যায় যে ইসিএল কর্তৃপক্ষ সেখানে আশ্বাসন দেয় যে যে ঠিকাদারকে বরাদ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। ডেবরায় প্লাবন আর তাতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার। 18.5 কোটি টাকা খরচ করা হয়েছে এই রাস্তা সংস্কারের জন্য, কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, সংস্কারের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবিরও। একদমই সোনিয়া, দেখো গত বছর যে বন্যা হয়েছিল ডেবরায়, কাঁসাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছিল এবং তার ফলে বহু এলাকা প্লাবিত হয়েছিল, এবং যে সমস্ত রাজ্য সড়ক ছিল সেগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ডেবরার ক্ষেত্রেও রিপেয়ারিং করা হবে যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই মতো রাজ্য পূর্ত দপ্তর থেকে 8.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ডেবরার গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত প্রায় 9.5 কিলোমিটার রাস্তা একদিকে যেমন সংস্কার করা হচ্ছে, অপরদিকে কিন্তু সেটাকে বাড়ানো হচ্ছে। এই নিয়ে কিন্তু ডেবরার বিধানসভার বিধায়ক তিনি পরিদর্শন করেছেন, এলাকায় গিয়ে দেখেছেন, দ্রুততার সঙ্গে কাজ হবে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এলাকাবাসীও যথেষ্ট খুশি। বেশ। এবার একটু ওয়েদারের দিকেও নজর রাখতে হবে। দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টি, আর আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। কি বলছে ওয়েদার আপডেট? ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, ওয়েদার আপডেট কি বলছে? দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস। একদমই, দেখো বর্ষা আসছে, সেই কারণেই প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে, যে নিম্নচাপ আজ থেকেই ঘনীভূত হয়েছে এবং যার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। এবং বর্ষা সাধারণত গত বছর একটু লেটে আসলেও আগামী 2 দিনের থেকে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গে চলে আসার কথা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্ষা আসছে। এবং বর্ষার আগে প্রাক বৃষ্টি আগামী 7 দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে প্রায় রোজই বিক্ষিপ্ত এবং মাঝে মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এবং জেলার সব জায়গায়, পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে কমলা সতর্কবার্তা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন টানা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এই বৃষ্টি কিন্তু হতেই থাকবে। অর্থাৎ বর্ষা আসন্ন, তাই বৃষ্টি এবং বৃষ্টি অবশ্যই যেটা চলছে সেটা চলতে থাকবে আগামী 7 দিন। বেশ। আর এবার দীঘার ছবি আপনাদের দেখাবো, তার কারণ ইতিমধ্যে কিন্তু সমুদ্রে মাইকিং শুরু হয়েছে। যেহেতু দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টির পূর্বাভাস, অতি ভারী বৃষ্টি বৃহস্পতি শুক্র, তাই উপকূলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই উত্তাল থাকবে সমুদ্র। কাল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মাইকিং এর ছবি দেখাচ্ছি আপনাদের, আরো ডিটেল পঙ্কজের কাছ থেকে জানবো। ছবিটা ঠিক কি পঙ্কজ? ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাছাকাছি থেকে স্নান করুন। দেখো সোনিয়া, তুমি জানো যে সকাল থেকে যেখানে নিম্নচাপ, যেখানে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে যে ঘনীভূত হয়েছে, যার জেরেই কিন্তু যেখানে উত্তাল রয়েছে সমুদ্র,
যেখানে গাঢ়ওয়াল টপকে জলের সমুদ্রে যে জল সমুদ্র তটে গিয়ে পড়ছে, সেক্ষেত্রে যেখানে প্রশাসন তৎপর রয়েছে। এবং বিশেষ করে জানো যে সমুদ্র উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, শঙ্করপুর জুড়ে কিন্তু পর্যটক পুরো ভরে ওঠে। সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে, যেখানে রামনগর 1 ব্লক প্রশাসন এবং রামনগর 2 ব্লক প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে দফায় দফায় মাইকিং করা হচ্ছে এবং পর্যটকরা যাতে এই সমুদ্র উত্তাল সমুদ্রে স্নান করতে না যায় এবং যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত কাঁচা বাড়ি রয়েছে, সেই সমস্ত কাঁচা বাড়িগুলোতে যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদেরকেও সতর্ক জারি করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আতঙ্ক নয় এবং তারা সতর্ক যেন থাকে। সেই ছবিটাই আমরা দেখছি। অন্যদিকে আরো একটা ছবি এবার দেখাবো, নামখানার ছবি দেখাবো আপনাদের, কারণ দুর্যোগের আশঙ্কা সুন্দরবন উপকূলে, তাই বাড়তি সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি যে ছবি আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল রুম, সেখান থেকেই প্রশাসনের নজরদারি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, বাইরে যেরকম মাইকিং চলছে, কন্ট্রোল রুম থেকেও প্রশাসনের নজরদারি রয়েছে। হ্যাঁ দেখো, এই যে মে মাস, এই মে মাসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে সুন্দরবনবাসীর কাছে। সেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এই মে মাসে কিন্তু বিগত দিনে একদম বড় বড় ঝড় কিন্তু আছড়ে পড়েছে এই উপকূলীয় এলাকাতে, এবং সেই কারণে পুরনো দিনের যে এক্সপিরিয়েন্স সেটাকে কিন্তু কাজে লাগিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম খামতি রাখা যাচ্ছে না। অর্থাৎ বিপর্যয় যাই হোক না কেন, প্রথম প্রশাসনের লক্ষ্য হচ্ছে মানুষজনকে সচেতন করা, উপকূলীয় এলাকার মানুষজনকে সেই এবং তাদের যারা নিচু এলাকায় রয়েছে তাদেরকে মানে মূলত যে বিপর্যয় হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটাই এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চালানো হচ্ছে। গঙ্গাসাগর উত্তরেও নজর রাখবো, জলপাইগুড়িতেও কন্ট্রোল রুম খুলে গেছে। 5 দিন আগেই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কন্ট্রোল রুম থেকে নদীর জলস্তরের দিকেও নজর রাখা হচ্ছে। আরো ডিটেইল আপডেট নেব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, মূলত 1 জুন থেকেই কিন্তু কন্ট্রোল রুম খুলে থাকে সেচ দপ্তর, কিন্তু এই বছর যেহেতু এগিয়ে আসছে বর্ষা, সেই কারণেই 5 দিন আগে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শুধু কন্ট্রোল রুমই নয়, সেচ দপ্তর যেটা করেছে, উত্তর পূর্ব বিভাগ 3টি জেলা এবং একটি মহকুমার জন্য 12টি কিউআরটি খোলা হয়েছে। এই 12টি কিউআরটি দিয়ে মূলত নজরদারি চলবে বিভিন্ন নদী এবং আবহাওয়া পরিস্থিতির উপর। প্রয়োজনে এই কিউআরটি যারা সদস্য নজরদারি রাখা হচ্ছে।